বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ ৭ই নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এই দিনটি আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। একদিকে যেমন এটি জাতির স্বাধীনতার রক্ষার কঠিন পরীক্ষার প্রতীক, অন্যদিকে এটি হয়ে উঠেছিল জাতীয় ঐক্য, সংহতি ও গণ আকাঙ্ক্ষার পুনর্জাগরণের দিন। আওয়ামী লীগের চরম ব্যর্থতা ও রাজনৈতিক দলীয়ত্বের উপর দাঁড়িয়ে ৭ই নভেম্বর হয়ে উঠেছিল জনগণের কাঙ্ক্ষিত স্বপ্নের সোপান। ৩ নভেম্বর সামরিক অভ্যুত্থানের পর তৎকালীন সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বন্দী হন। এরপর দেশের এই অস্থিতিশীল অবস্থায় সাধারণ সিপাহী এবং জনগণ ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে শহীদ জিয়াকে মুক্ত করে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসেন। এই বিপ্লব নিছক একটি সামরিক অভ্যুত্থান ছিল না, এটি ছিল সিপাহী জনতার স্বতঃস্ফূর্ত জাগরণ। এই বিপ্লবের মূল লক্ষ্য ছিল দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। আজকের বিশেষ অনুষ্ঠানের শিরোনাম ঐক্য ও বিপ্লব, সংহতির পথে বাংলাদেশ। এই আয়োজনে আমরা আলোকপাত করব ৭ই নভেম্বর ঐতিহাসিক তাৎপর্য, তার রাজনৈতিক এবং সামাজিক প্রভাব এবং বাংলাদেশে জাতীয় সংহতির প্রাসঙ্গিকতা নিয়ে। প্রথমে পরিচয় করিয়ে দিই আজকের আলোচকবৃন্দের সঙ্গে। আমাদের মাঝে আলোচকবৃন্দ হিসেবে উপস্থিত আছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আল আমিন, ডিন, ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। নতুন প্রজন্মের এক বন্ধু আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ শাহরিয়া ফারুক ভূঁইয়া, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আপনাদের সবাইকে আজকের এই আলোচনায় স্বাগত জানাই। আজকের আলোচনায় আমরা জানতে চাইব বিপ্লব ও সংহতি কিভাবে জাতির রাজনৈতিক যাত্রায় নতুন দিক উন্মোচিত করেছিল এবং আজকের প্রেক্ষাপটে তার শিক্ষা কিভাবে আমাদের ঐক্যের পথে অনুপ্রাণিত করতে পারে। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমে আমি জানতে চাই ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের কাছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এই চিরন্তন সত্যটি যেন 1975 সালে ৭ই নভেম্বর আবার নতুন করে প্রমাণিত হয়েছিল। এই দিনটি ছিল নিপীড়িত, বঞ্চিত, শোষিত মানুষের শৃঙ্খল মুক্তির এক নতুন অধ্যায়, যে অধ্যায়ের মাধ্যমে জাতি আবার ফিরে পেয়েছিল স্বাধীনতার প্রকৃত মর্মবোধ। এই প্রেক্ষাপটে আমি জানতে চাই আপনার দৃষ্টিতে ৭ই নভেম্বর ঘটনাটি কিভাবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বাধীনতা রক্ষার সংগ্রামের প্রতীক হয়ে উঠেছিল। 1971 সালে যখন তৎকালীন রাজনীতিবিদরা নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, তখন একজন সামরিক কর্মকর্তা, আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু নিজ দায়িত্বে দেশপ্রেমের বোধ থেকেই, দেশের প্রতি কর্তব্যের বোধ থেকেই উনি মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেন। উনি এটার দায়িত্বশীল ছিলেন না, কোনোভাবেই এটা ওনার দায়িত্বে ও কর্তব্যের মধ্যে পড়ে না, বা উনি এই প্রক্রিয়ার সাথে সংযুক্ত কেউ ছিলেন না, বরঞ্চ উনি একজন আর্ম ফোর্সেসের অফিসার ছিলেন, যেখানে অর্ডার ডিফাই করার একমাত্র সাজা হচ্ছে কোর্ট মার্শাল, বা এই ক্ষেত্রে রাষ্ট্রদ্রোহিতা শামিল। তৎকালীন সময় যদি আমি পাকিস্তান প্রেক্ষাপটে চিন্তা করি,
তাহলে উনি মোটামুটি রাষ্ট্রদ্রোহিতা করেছেন এবং এটা সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। তাহলে একটা ব্যক্তি যার কোনো রাজনৈতিক তৎকালীন ব্যাকগ্রাউন্ড ছিল না, তার উপরে এটা কোনো দায়িত্ব ছিল না, উনি কিন্তু শুধুমাত্র দেশের কথা ভেবে নিজের পরিবার বা নিজের জীবনের কথা না ভেবেই, তখন পর্যন্ত তিনি ছিলেন খুবই সাধারণ একজন মেজর। সাধারণ একদম মেজর, মানে ওই তো বললাম যে মানে একদম খুবই অর্ডিনারি লেভেলের একজন সেনা কর্মকর্তা, তাও পাকিস্তান আর্মির চৌকস কর্মকর্তা ছিলেন। কারণ উনি এর আগেও ওনার অফিসিয়ালি ওনার মেরিটের কারণে অনেক উনি মেডেলস পেয়েছেন, উনি কয়েকটি যুদ্ধ খুব সফলভাবে সম্পন্ন করার কারণে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডও পেয়েছেন। বাট যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, উনি কোনো মেজর জেনারেল ছিলেন না, ব্রিগেডিয়ার ছিলেন না, যেখানে ওনার উপর ওরকম একটা রেসপন্সিবিলিটি বা ওনার ওই সাহসটা হতো যে অত বড় একটা স্টেপ নিতে। উনি কিন্তু নিজের সম্মুখ মৃত্যু জেনে যদি এই বিপ্লব ফেল করে বা এই যুদ্ধ যদি উনি কোনো কারণে পরাজিত হয় বা সফল না হয়, তাহলে ওনার জন্য কিন্তু মৃত্যুদণ্ডটা অবধারিত, এটা উনি জানতেন। পরিবারের কথা চিন্তা না করে, নিজের কথা চিন্তা না করে একজন মেজর কোনো দায়িত্ব ছাড়াই পুরো একটি জাতি এবং একটা দেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। শুধু ঘোষণা দিয়ে থেমে থাকেননি, পরবর্তীতে উনি সম্মুখ যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, জেড ফোর্সের কমান্ডার ছিলেন। সাধারণ থেকে জিয়াউর রহমান অসাধারণ হয়ে ওঠার কেন 7ই নভেম্বরে জাতি মানে জনতা এবং সিপাহীরা মনে করলো রাইট দেশকে রক্ষার্থে একজন মহানায়কের প্রয়োজন, এই ব্যাকড্রপটা যদি না আসে, তাহলে কিন্তু আপনি 7ই নভেম্বরে 75-এর সাথে আপনি কোরিলেট করতে পারবেন না যে হঠাৎ করে ওয়াই মেজর জিয়া। রাইট তো এটা বলার কারণটা হচ্ছে এই যে একটা উনি নিজের ক্যারেক্টার বিল্ডিং করলেন। আবার কি করলেন, যখন দেশ স্বাধীন হলো উনি কিন্তু আমি এটা করেছি এটা করেছি না বলে নিজের কর্মস্থানে ফেরত গেলেন। দ্যাট ইজ দ্য সিগনেচার অফ আ লেজেন্ডারি লিডার ইন মেকিং। আমরা যাদেরকে কিংবদন্তি নেতা বলি, এটা তো প্রত্যেক বছর হয় না, প্রত্যেক মাসে হয় না, শতাব্দীতে একজন দুইজন হয়তো এরকম ব্যক্তিত্ব আসে। জিয়া রহমানের এই যে আমি স্বাধীনতার ঘোষণা কেন দিলেন, দায়িত্ব ছিল না, আমাদের মতো যারা রাজনীতিবিদ তখন ছিলেন তাদের প্রচণ্ড রকমের ব্যর্থতা, এইটার জায়গায় উনি নিজে স্টেপ ইন করলেন, নিজের পরিবারকে বিপন্ন করলেন, নিজের জীবন বিপন্ন করলেন, যুদ্ধ করলেন, দেশকে স্বাধীন করলেন নেতৃত্ব দিয়ে, ঘোষণা করলেন। কিন্তু উনি স্বাধীন হওয়ার পরে উনি কী করলেন, এগুলোর মধ্যে না থেকে নিজের কর্মস্থলে ফেরত গেলেন। তারপর হলো দেশের মধ্যে কী ধরনের অরাজকতা হয়েছে 71 থেকে 75, এটা আমরা, আমার হয়তো জন্ম হয়নি, আমার কিছুদিন পরে জন্ম হয়েছে, বাট আমাদের বাবাদের থেকে শুনেছি, আমাদের মুরব্বী থেকে শুনেছি কী ধরনের, বা আমরা পড়েছিও যে ইতিহাসবিদরা লিখেছেন দেশে কী ধরনের অত্যাচার অনাচার হয়েছে। অ্যাজ এ রেজাল্ট 1975-এ 7ই নভেম্বরের আগে যে ঘটনা পরিক্রমা হলো, তখন তারা মনে করলো যেই লোকটি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে সে আবার নেতৃত্ব দিতে আসতে পারে দেশকে রক্ষার্থে বা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে, গণতন্ত্র রক্ষার্থে। তখন তারা ওনাকে গ্রেফতার করলেন, বন্দি করে রাখলেন। ওনাকে হত্যার পরিকল্পনা করার আগেই বাংলাদেশিরা ওই যে 71 সালে ওনার স্বাধীনতার ঘোষণার কথা মনে রেখে, ওনার 9 মাসের যুদ্ধের ভূমিকার কথা মনে রেখে এবং দেশকে স্বাধীন করে কর্মস্থলে ফেরত যাওয়ার ওনার যে সৎমান মানসিকতা, সেটাকে স্মরণে রেখে কিন্তু সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে এটা বিশ্বাস করেছে এক ব্যক্তি তৎকালীন সময়ে বাংলাদেশকে আলোর পথে নিতে পারত, আলোর পথে নিয়েছে। এই জন্যই তারা ঐক্যবদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ক্যান্টনমেন্ট থেকে মুক্ত করে আবার দেশ পরিচালনার জন্য অলমোস্ট বাধ্য করেছে। সৈনিকদের মাঝেও কি তিনি জনপ্রিয় ছিলেন? অবশ্যই জনপ্রিয় ছিলেন, না হলে তো সিপাহী জনতা তো আমার আপনার জন্য বা ও তৎকালীন অন্য কারোর জন্য ঐক্যবদ্ধ হয় নাই। 71-এ ওনার যে বলিষ্ঠ ভূমিকা ছিল, সৎ ভূমিকা ছিল, দেশপ্রেমিকের ভূমিকা ছিল এবং নির্লোভ একটা তার ভূমিকা ছিল, এটার কারণেই কিন্তু 7ই নভেম্বরে সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে তাদের চোখে সবচেয়ে জনপ্রিয় এবং ব্যক্তিত্ববান এবং দূরদর্শী নেতাকে তারা সেভ করেছে, রক্ষা করেছে, উদ্ধার করেছে। তার পরবর্তী পরিক্রমা আপনি যদি দেখেন, একজন বাংলাদেশের মতো ভঙ্গুর রাষ্ট্রের রাষ্ট্রপতি হয়ে ইসলামিক স্টেটসে তার যে অ্যাম্বাসেডরিয়াল ভূমিকা, পিস কিপিং অ্যাম্বাসেডরের যে ভূমিকা, পুরো বাংলাদেশকে বিশ্বের কাছে মানচিত্রে পরিচয় করে দেওয়া, একটা ইমার্জিং টাইগার হিসেবে পরিচিত করে দেওয়া, শ্রম রপ্তানি থেকে শুরু করেন আজকে বাংলাদেশ যে কয়টি পিলারের উপর দাঁড়িয়ে আছে, আপনি কৃষিক্ষেত্র বলেন, একই ফসল বছরে 3 বার ফলানো থেকে নিয়ে আরএমজি সেক্টর, ওই যে আমাদের ফরেন রেমিটেন্স, এই তিনোটাই কিন্তু জিয়া রহমানের সময় এস্টাবলিশ করা। আজকের দিন পর্যন্ত কিন্তু এই 3টা সেক্টরই বাংলাদেশের ইকোনমিক ব্যাকবোন বা অর্থনৈতিক মেরুদণ্ড যদি বলে, এই 3টাই। এই পরিক্রমায় উনি যখন দেখলেন যে না, বাংলাদেশিদেরকে রাষ্ট্রপতি শাসিত সরকারে না, গণতান্ত্রিক পন্থা আনতে হবে, উনি ফার্স্টে জাগদল প্রতিষ্ঠা করলেন, তারপরে যুক্তফ্রন্ট হলো, পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামক দলটি সৃষ্টি হলো 1978 সালে। তার থেকে নিয়ে এই যে যাত্রাটা,
ওনার আদর্শ মেনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু সবসময় দেশের পক্ষে উনি এই নতুন একটি দর্শন জাতির কাছে উপস্থাপন দিয়েছেন। করলেন। আমি আসছি, উনি অনেকগুলো দর্শন দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্স হচ্ছে তখন আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে ব্যাপক সমস্যা, তারা নিজেদেরকে একটা আলাদা জাতি মনে করে, কারণ তারা তো বাংলাভাষী না। উনি একটি সুন্দর ফিলসফি বের করলেন, ন্যাশনালিস্ট ফিলসফি। ওনার কিছু যুগান্তকারী সিদ্ধান্ত আছে যেটা আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই, এবং এটা নিয়ে লেখাপড়া করা দরকার। ফার্স্ট হচ্ছে ওনার ন্যাশনালিজম যে ফিলসফিটা দিচ্ছেন, ন্যাশনালিস্ট ফিলসফি, মানে বাংলাদেশের ভূখণ্ড বলেন, সমুদ্র সীমা বলেন, এর মধ্যে বসবাসকারী যারাই আছে সবাইকে উনি একটি পরিচয় ইউনাইটেড করেছেন, এটা হচ্ছে বাংলাদেশি হিসেবে। এটা গেল প্রথম স্টেপ। আর সেকেন্ড আরেকটা স্টেপ দেখেন, উনি লোকালি যে সার্ক প্রতিষ্ঠা করেছিলেন, আমরা জানি যে সার্কের স্বপ্নদর্শী উনি। ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু 1994-এ ম্যাস্ট্রিক্ট ট্রিটি সাইন করার পরে 2024-এ গিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের ট্রিটি হয়েছে। তার মানে বাংলাদেশের এক রাষ্ট্রনায়ক, যেটা 1980 সালে চিন্তা করেছে পৃথিবীর সর্বোন্নত দেশরা একই কনসেপ্টে আসতে আরও 24-25 বছর প্লাস সময় লেগেছে। এটাই হচ্ছে একটা ভিশনারি নেতার পরিচয়। এখন উনি দেখেন এই যে জিয়া রহমান সাহেবের যে অবদান, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে অবদান, বা ওনার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে অবদান, এবং আমি শুরুতে একটা কথা বলেছিলাম, উনি বিপ্লব স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন, স্বাধীনতা যুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করে উনি ওনার কর্মক্ষেত্রে ফেরত গিয়েছে। আপনি তৎকালীন ছাত্রনেতা, 90-এর যে গণঅভ্যুত্থান, এখানে ছাত্রদের এবং ছাত্র দলের বা ছাত্র ঐক্যের একটা ব্যাপক ভূমিকা ছিল, এবং এক কথা এটা বলাই যায় যে তাদের আন্দোলনের ফসলই হচ্ছে 90-এর গণঅভ্যুত্থান। 90-এর যে গণঅভ্যুত্থানে তখনও কিন্তু ছাত্রনেতারা দায়িত্ব পালন করেছেন, এরপরে নিজ নিজ কর্মস্থলে ফেরত গেছেন। হ্যাঁ, যখন জাতীয় নির্বাচন হয়েছে এর মধ্যে জনপ্রিয় দুই একজন হয়তো নির্বাচন করেছেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে তারপর ওনারা দেশ পরিচালনায় ওনাদের ভূমিকা রেখেছেন। ডিফারেন্স আছে। সরকারে কিন্তু কেউ যায়নি, ক্ষমতার ভাগ কিন্তু কেউ নেয়নি, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে এসছেন। আর মেজরিটি যারা ছাত্র ছিল ছাত্র জীবনে চলে গেছে, যারা কর্মজীবনে ছিল কর্মজীবনে ফেরত গেছে। এরপরে অনেকগুলো আন্দোলন সংগ্রাম গেল। লাস্টলি আমরা যেটা দেখলাম, অক্টোবর 2023 থেকে নিয়ে জানুয়ারি 2024 পর্যন্ত দেশ একটা মারাত্মক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গেছে। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছে, নিহত হয়েছে, গ্রেফতার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। এর পরবর্তীতেই এর ধারাবাহিকতায় গভর্নমেন্ট কিন্তু তখন অলরেডি একটা শেকি পজিশনে পৌঁছে গিয়েছিল, আওয়ামী লীগ যে রেজিম অবৈধ সরকার ছিল। তারপরে হলো জুলাই আগস্টের গণঅভ্যুত্থান, যেটারও ব্যাকবোনে যদি আমরা চিন্তা করি, সবচেয়ে বৃহৎ রাজনৈতিক শক্তি তো তখন বিএনপি ছিল। কিন্তু বিএনপি দেখছিল যখন বিএনপির বিরুদ্ধে হচ্ছে এই অত্যাচার নিপীড়ন, সাধারণ যে যারা সমাজে লোকজন আছে ওনার মনে হচ্ছে এটা তো বিএনপির সাথে আওয়ামী লীগের সমস্যা, তাহলে আমরা তো ইনভলভ না হই। তখন যখন ছাত্ররা নামলো, তখন বিএনপি ব্যাক এন্ড থেকে ওনাদেরকে সরাসরি সাপোর্ট দিলে, কিন্তু ব্যানারে ছিল ছাত্রটা। এবং এই গণঅভ্যুত্থান যখন সফল হলো 5ই আগস্টে, যখন আলোচনা হলো, আবারও কিন্তু একটি জাতীয় সরকারের প্রস্তাব আসলো, যেখানে বিএনপির প্রতিনিধিত্ব থাকবে, সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে। আমাদের নেতা জনাব তারেক রহমান স্ট্রেট ফরওয়ার্ড এটাকে উনি রিজেক্ট করে দিয়েছেন, উনি এটাকে প্রত্যাখ্যান করেছেন, বলছেন না, এখন একটি নির্দলীয় সরকার আসবে, যে সরকারের নেতৃত্বে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সকল রাজনৈতিক দল পার্টিসিপেট করবে, নিষিদ্ধ রাজনৈতিক দলগুলো ছাড়া, বা স্বৈরাচারের যারা দোসর ছিল, যারা স্বৈরাচারের 14 দলে ছিল, ওইসব দল ছাড়া গণতন্ত্রের পক্ষে সকল রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে যারা গভর্নমেন্ট ফর্ম করবে তাদের সাথে থাকবে। মহানায়ক, ওই যে বললাম কিংবদন্তি নেতা, শতাব্দীতে একজন আসে, এই শতাব্দীর একজন নেতা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আজ বিপ্লব ও সংহতি দিবসে আমি ওনার বিদেহী আত্মার প্রতি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি এবং শ্রদ্ধাভরে স্মরণ করছি, এবং বাংলাদেশ যতদিন পৃথিবীর মানচিত্রে থাকবে, বাংলাদেশিরা সবসময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নামটা অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে নিবে বলে আমি মনে করি। এবার আমি আসতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলামিন স্যারের কাছে। স্যার, একজন শিক্ষাবিদ হিসেবে আপনি নিশ্চয়ই 7ই নভেম্বরকে কেবল রাজনৈতিক নয়, সামাজিক ও মানসিক মুক্তির প্রতীক হিসেবেও দেখেন। আপনার বিশ্লেষণটা জানতে চাই। 7ই নভেম্বর আমাদের জাতির জন্য একটা বড় শিক্ষণীয় বিষয়। আমার মনে হয় যুগ যুগ এই বিষয়টা নিয়ে অনেক রিসার্চ হবে, অনেক গবেষণা হবে। কারণ কেন
সিপাহী জনতা একজন সিপাহীদের কন্ট্রোলে আছে এবং অ্যারেস্টেড অবস্থায় একজন সেনানায়ককে কেন উদ্ধার করে নিয়ে আসবে? এবং এখানে শুধু সিপাহী না, সাধারণ মানুষ, সাধারণ নাগরিকরাও ওই ব্যক্তিকে কেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দেখতে চাইবে? এর বিশদ ব্যাখ্যা অলরেডি ব্যারিস্টার হেলাল সাহেব বলেছেন, ব্যাকগ্রাউন্ডটা। আমার দৃষ্টিকোণ থেকে অ্যাকচুয়ালি আমিও একই রকমভাবে বলতে চাই, যেভাবে উনি মুক্তিযুদ্ধে সব কিছু ত্যাগ করে দেশপ্রেমের কারণে এবং এই যাত্রীর মুক্তির সনদে যেন ওনার নামটাও লেখা থাকে, এই অভিপ্রায় নিজের মধ্যে না রেখে কিন্তু দেশকে উদ্ধারের জন্য ৭১ সালে আমাদের এই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। ঠিক তেমনি যে সিপাহীরা বুঝতে পারে যে এই একজন ব্যক্তি হয়তো আমাদেরকে আবার, কারণ ওনার পপুলারিটিটা সিপাহীদের মধ্যে এবং জনতার মধ্যে খুব ছিল। এই প্রেক্ষাপটটা যখন আপনি দেখবেন যে সাধারণ মানুষও ওনাকে চেনে এবং সেই সাথে আর্মির মধ্যে ওনার জনপ্রিয়তা ছিল অ্যাকচুয়ালি তুঙ্গে অ্যাজ অফিসার, কমান্ডিং অফিসার, খুব ভালো অফিসার হিসাবে, সৎ নির্ভীক অফিসার হিসাবে। এই জন্য ওনাকে যখন অ্যারেস্ট করেছে খালেদ মোশাররফ সাহেব, তখন এই জিনিসটা সবার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। এই যে ২-৩ দিন সময় নিয়েছে, এটা আসলে সময় নিয়েছে একত্রিত হওয়ার জন্য। আচ্ছা, সবাই একত্রিত হয়েছে এবং কিন্তু সবার কমিটমেন্ট এক ফ্রম দ্য ডে ওয়ান, যে এনাকে উদ্ধার করে নিয়ে আসবো, এনাকে তো মরতে দেয়া যায় না, এই স্পিরিট থেকে। এবং আল্লাহর রহমতে ওনারা উদ্ধার করে নিয়ে আসলেন এবং দেশের প্রেক্ষাপটও কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল। ৭ই নভেম্বরে জিয়াউর রহমান সাহেবকে উদ্ধার করতে সাধারণ সিপাহী এবং জনতা যে ঐক্যবদ্ধ হয়েছিল, এটির মূল চেতনা আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতা রক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই তারা ঐক্যবদ্ধ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, মানুষের তার অধিকার, মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন বাংলাদেশের স্বাধীনতার প্রতীক এবং গণতন্ত্রের প্রতীক হয়ে উঠতে পেরেছিলেন। সত্যিকার অর্থ হলো এটাই, উনি ওই প্রতীক হিসেবে এসে গেছিলেন। কারণ উনি ৭১-এও প্রমাণ করেছিলেন একটা প্রতীকে, আবার এইখানে আরেকজনকে দরকার ছিল যিনি আমাদেরকে স্বাধীনতাটা, আমাদের যেটা আমরা প্রথমে বলেছেন আপনি, স্বাধীনতা রক্ষা করা কঠিন, সেই কঠিন কাজটাই ওনার মাধ্যমে আবার রিস্টোর হলো আমাদের। ইনি এই জন্য যে জাতির কাছে সারা জীবন, আমার মনে হয় পৃথিবীতে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এনার নাম কেউ মুছে ফেলতে পারবে না। এবং সাধারণ বাংলাদেশিদের মনে যতদিন আমি বলবো আমি বাংলাদেশি, ততদিন তার পিছনে একটি কথা থাকবে যে আমাকে বাংলাদেশি পরিচয়টা দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। এই জন্য আপনার যখন আমি আবার একটু রিলেট করি, সিমিলার থিং, এইরকম একটা ঘটনা অনেকটা হয়েছে আমাদের এই ২৪শে অগাস্টে এসে। আচ্ছা, একই টাইপের, আপনি খেয়াল করে দেখেন, যখন আবার বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংহতির ব্যাপারে প্রশ্নবোধক চিহ্ন জাতির কপালে উঠেছে, সেই মুহূর্তে আবারও সেনাবাহিনী তাদের একটা রোল যেটা ছিল ওটা প্লে করেছে এবং আবারও প্রমাণ করেছে যে আমাদের জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যে ফিলোসফি, ওই ফিলোসফিটাকেই আসলে আমরা আবার রিস্টোর করেছি। ৭ই নভেম্বরের মূল চেতনা বর্তমান বাংলাদেশে আমরা কতটুকু ধারণ করতে পেরেছি? ৫ই আগস্টে গণ অভ্যুত্থানকে যদি দেখেন, এটা হলো সেই একই চেতনা, সেই চেতনা, এই চেতনাকেই আমরা ধরে রেখেছি। এবং আগামীতে যদি দেশ আবার গণতন্ত্রের পথে যায় এবং নেক্সট ফেব্রুয়ারিতে যদি সুন্দরভাবে ইলেকশন হয় এবং গণতন্ত্রের ধারা যদি অব্যাহত থাকে, তাহলে বুঝতে হবে আপনার আমরা কিন্তু ওনার নির্দেশিত পথের বাইরে যাইনি।
এটাই ছিল ওনার নির্দেশিত পথ। এবার আমি জানতে চাইব আমাদের তরুণ প্রজন্মের একজন প্রতিনিধির কাছে, জনাব মোহাম্মদ শাহরিয়া ফারুক ভূঁইয়া, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসাবে আপনি কিভাবে দেখছেন 7ই নভেম্বর চেতনাকে আজকের বাংলাদেশে? যে আমি মনে করি বিপ্লব ও সংহতি দিবস আমাদের দেশে কেন হয়েছিল, আধিপত্য বিরোধী শক্তি বা আধিপত্যবাদ বিরোধী শক্তিদের বিরুদ্ধে আমরা যাতে লড়াই করতে পারি, তারপর গণতন্ত্র, ব্যক্তি ও বাক স্বাধীনতা এবং আমাদের স্বাধীনতাকে সুরক্ষা দেওয়ার জন্য। আর বর্তমানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ফিলোসফিটা রেখে গিয়েছিল বাংলাদেশি জাতীয়তাবাদ, সেই বাংলাদেশি জাতীয়তাবাদ মূলত একটি আধিপত্যবাদ বিরোধী, অন্যান্য বিদেশি শক্তি থেকে আধিপত্যবাদ বিরোধী একটি ফিলোসফি, যা বাংলাদেশে আপনি এখন দেখবেন যে সকল রাজনৈতিক দল এবং সকল সংগঠনই মোটামুটি বর্তমানে অ্যাটলিস্ট 5 আগস্টের পরে সবাই ধারণ করছে। ঘুরে ফিরে জাতীয়তাবাদের যে টপিকটা আসছে, যারা নতুন ছাত্রদের দল এসেছে সকলেই বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করছে। এবং এই যে আমরা একটা স্লোগান দিই, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, তারপর আমরা সরাসরি অন্য দেশের যে আমাদের উপর যে শাসন বা যা হাসিনার ফ্যাসিস্ট সরকার চালিত করেছিল, ভারতের প্রেসক্রিপশনে আমাদের দেশকে চালানোর ব্যাপারে তিনি যেভাবে কাজ করতেন, তার বিরুদ্ধে এখন সকলে আমরা ঐক্যবদ্ধ। আর তা থেকে বলা যায় যে বর্তমানে চেতনাটা হয়তো আমরা পুরোপুরি সফল নয়। সলিডারিটির ক্ষেত্রে আমাদের মধ্যে এখনও অনেক অবিশ্বাস রয়ে গিয়েছে, আমরা এক টেবিলে এখনও অনেকে বসতে পারি না, অনেকের মাঝখানে এখনও সেই সলিডারিটি থাকে না, কিন্তু একটা প্রশ্ন সকলেই এক, সেটা হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট। ধন্যবাদ শাহরিয়া। তরুণদের ভাবনায় এদিনের মূল্যবোধ বেঁচে আছে, এটাই আশার আলো। বিপ্লব ও সংহতি দিবস আমাদের শেখায় জাতীয় ঐক্যই হলো স্বাধীনতা রক্ষা কবচ, আর সংহতির পথেই আমাদের এগিয়ে নিয়ে যায় অগ্রগতির ভবিষ্যতের দিকে। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে আজকের এই আয়োজনে আপনাদের অংশগ্রহণ করার জন্য সবাইকে জানাই বিপ্লব ও সংহতি দিবসের আন্তরিক শুভেচ্ছা। আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন।